সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর ইতিহাস অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ইতিহাস ক্লাসে আমি ক্লাসটি পরিচালনা করার জন্য উপস্থিত আছি শাকিল আহমেদ স্যার, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ। অনেক দিন পরে তোমাদের সাথে আজকে আবারও ক্লাসে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। মাঝখানে তোমাদের একাদশ বার্ষিক পরীক্ষা গিয়েছে, বার্ষিক পরীক্ষা শেষ এবং আশা করছি খুব শীঘ্রই তোমাদের ফলাফল প্রকাশিত হবে, সম্ভবত আগামী সপ্তাহে। তো যাই হোক, আমরা একাদশ বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা এর পরের অংশগুলি বা যে অধ্যায়গুলি আছে সেগুলি আজকে আলোচনা করব। আমি আজকে ষষ্ঠ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে যে বিষয়গুলি বা যে টপিকগুলি তোমাদের জন্য এখানে সংযুক্ত হয়েছে সেগুলি হচ্ছে কি জাতিসংঘ। তো আজকে আমরা দেখব এই ষষ্ঠ অধ্যায়টি পড়তে আমাদের হয়তো 3টির মতো ক্লাস লাগবে। তো আজকে আমরা প্রথম ক্লাসটি যেটা আলোচনা করব প্রথম ক্লাসটিতে, সেটি হচ্ছে জাতিসংঘ গঠনের পটভূমি বা প্রেক্ষাপটটা কী ছিল, অর্থাৎ কী কারণে জাতিসংঘর মতো একটি সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজন হলো এবং এর প্রয়োজনীয়তা বাস্তবায়নের জন্য, অর্থাৎ জাতিসংঘ গঠনের জন্য কোন কোন পদক্ষেপগুলি গৃহীত হয়েছিল, মোটামুটি সেগুলি নিয়ে আজকে কিছুটা আলোচনা করব। এরপরে দেখব জাতিসংঘ গঠনের প্রাথমিক পর্যায়ে এর লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল, অর্থাৎ কেন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। পটভূমিতে দেখব কি কারণে জাতিসংঘ বা সৃষ্টির প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল, সেটা পটভূমিতে। আর লক্ষ্য ও উদ্দেশ্য মানে কি কাজ করতে তারা চাচ্ছে এই সংস্থার মাধ্যমে, সেই রূপরেখাগুলি কি ছিল সেটা দেখব। এরপরে আমরা যেটা দেখব জাতিসংঘের যে কার্যাবলী, এই কার্যাবলীতে দুটা ভাগ আছে, একটা রাজনৈতিক কার্যাবলী, আরেকটা হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক কার্যাবলী। রাজনৈতিক কার্যাবলীটা আমরা পরের ক্লাসে পড়ব। আজকে আমরা সময় পেলে শেষ করব যে সামাজিক ও অর্থনৈতিক কার্যাবলীগুলি কি ছিল বা জাতিসংঘ কাদের মাধ্যমে, কোন অর্গানগুলির মাধ্যমে তাদের সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমগুলি পরিচালনা বর্তমানে করছে। তো এই জিনিসগুলো আমরা দেখব। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা শুরুতেই চলে যাই যে জাতিসংঘ গঠনের প্রেক্ষাপট। এই চ্যাপ্টারটি আলোচনা করলে আমরা জানতে পারবো যে যেখানে প্রথম বিশ্বযুদ্ধের পরে 1919 সালে বিশ্ব শান্তি রক্ষায় একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটার নাম ছিল লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। অথচ সেই জাতিপুঞ্জ বিশ্ব শান্তি রক্ষার জন্য গঠিত হওয়ার পরেও কেন 1945 সালে এই জাতিসংঘ গঠনের মতো বা জাতিসংঘের মতো আরেকটি প্রতিষ্ঠান এর সৃষ্টির প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছিল, বা কারা কারা এই জাতিসংঘ গঠনের পক্ষপাতী ছিল বা উদ্যোগী ছিলেন, আমরা সেই জিনিসগুলি দেখব। এবং সেই উদ্যোগগুলি তারা কোথায় কোথায় বৈঠকে মিলিত হয়ে এই জাতিসংঘ গঠনের রূপরেখা এই যারা উদ্যোক্তা ছিলেন তারা প্রণয়ন করেছিলেন সেটা দেখব। তাহলে জাতিসংঘ যে গঠনের পটভূমি, এটাতে আমরা দেখব বেশ কয়েকটি কারণ ছিল। অর্থাৎ পটভূমিটা বা জাতিসংঘ গঠনের কারণগুলো যদি আমরা আলোচনা করতে যাই, সেক্ষেত্রে দেখব কি কি কারণটা দেখা দিয়েছিল। আমরা ডিটেলস যাব, তারপর আমরা যদি চুম্বক পয়েন্ট হিসেবে দেখি, সেক্ষেত্রে বেশ কয়েকটা কারণ আমাদের কাছে উল্লেখযোগ্য ছিল বা জাতিসংঘ প্রতিষ্ঠার পথে বেশ কিছু পদক্ষেপ আমাদের চোখে দৃশ্যমান হয়েছিল। সেগুলি হচ্ছে কি, প্রথমে হচ্ছে জাতিপুঞ্জের ব্যর্থতা, দ্বিতীয়ত হচ্ছে মিত্র পক্ষের সাথে অক্ষ শক্তির বিরোধ, মিত্র শক্তির সাথে অক্ষ শক্তির বিরোধ। 3 নম্বরে হচ্ছে আমরা দেখব জাতিসংঘ গঠনে একটা উল্লেখযোগ্য ইনিশিয়েটিভ বা পদক্ষেপ ছিল আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার, নাম্বার 3। তারপরে আমরা দেখব যে জাতিসংঘ তৈরি হবে এমন একটা ঘোষণা আয়োজকরা দিয়েছিলেন বা উদ্যোক্তারা দিয়েছিলেন।
তারপরে দেখব ঘোষণার পরবর্তীতে জাতিসংঘ গঠনের যে বাস্তব পদক্ষেপ সেটার জন্য তারা কি করেছিল, 44 সালে একটি সম্মেলন আহত হয়েছিল, যেটাকে বলা হয় ডাম্বারটন ওকস সম্মেলন। ডাম্বারটন ওকস সম্মেলন। এর পরপরে আরেকটি সম্মেলন হয় 1945 সালে, সেটি হচ্ছিল কি ইয়াল্টা ও সান ফ্রান্সিসকো সম্মেলন। মূলত জাতিপুঞ্জের ব্যর্থতায় এবং মিত্র শক্তির সাথে অক্ষ শক্তির যে বিরোধ, সেটার প্রেক্ষিতে মিত্র শক্তিবর্গ আটলান্টিক সনদ বা চার্টার তারা ঘোষণা করেছিল। সেই ঘোষণায় মোটামুটি জাতিসংঘের ঘোষণার একটা রূপরেখা দেওয়া হয়েছিল। সেই রূপরেখাটা আরও বাস্তবসম্মত করার জন্য বা স্পষ্টকরণের জন্য তারা কি করেছিল, দুটো সম্মেলন আহ্বান করেছিল 44 সালে। একটা হচ্ছে কি ডাম্বারটন সম্মেলন, আরেকটা হচ্ছে ইয়াল্টা ও সান ফ্রান্সিসকো সম্মেলন। প্রথমে আমরা দেখে নেই যে জাতিপুঞ্জের ব্যর্থতা কি ছিল, যেটা আমরা বললাম যে নতুন সৃষ্টির প্রয়োজন কেন দেখা দেয়। এটা তোমরা একটু প্রশ্ন করো নিজেদের কাছে যে নতুন সৃষ্টির প্রয়োজনীয়তা কেন দেখা দেয়। আসলে বিদ্যমান যে জিনিসটি আছে বা সিস্টেমটি আছে, যদি এই বিদ্যমান সিস্টেম তার বা জনগণ বা স্টেক হোল্ডারদের যদি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তখনই দেখা যাচ্ছে যে এই ব্যর্থতা নতুন একটা জিনিসকে সৃষ্টির একটা সুযোগ করে দেয়। জাতিসংঘ হচ্ছে আন্তর্জাতিক একটি শান্তি সংস্থা। সারা বিশ্বের রাষ্ট্রের স্বাধীনতা বা শান্তিকামী রাষ্ট্রের অংশগ্রহণে বা তাদের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সংগঠনটি পরিচালিত হচ্ছে। অতএব এই সারা বিশ্বের বা আন্তর্জাতিক সকল রাষ্ট্রের যেই সংগঠনটি জাতিসংঘ, সারা বিশ্বে তারা বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। তো এটা নিশ্চয়ই সারা বিশ্বের প্রতিটি রাষ্ট্রের এই সংগঠনের কাছে অনেক বেশি প্রত্যাশা আছে। তাহলে এটা জাতিসংঘ। আমরা আমাদের পয়েন্টটা হচ্ছে কি জাতিপুঞ্জের ব্যর্থতা। মাইন্ডেড দুইটা জিনিস। একটা জাতিপুঞ্জ প্রথম বিশ্বযুদ্ধের পরে সৃষ্টি হয়েছিল 1919 সালে। উদ্দেশ্য ছিল একই, বিশ্বের যে রাষ্ট্রসমূহ ছিল তাদের ভিতর শান্তি বজায় রেখে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করে আন্তর্জাতিক অঙ্গনে বিশৃঙ্খলা হ্রাস করা, এটা ছিল তাদের মূল উদ্দেশ্য। কিন্তু দেখা গেল 1919 সালে যখন এই জাতিপুঞ্জ তৈরি হলো, এই জাতিপুঞ্জ ওই সময়ের যারা ক্ষমতাধর বেশ কিছু দেশ, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে আমেরিকা, এদের মানে কি বলে এটাকে মোটামুটি হাতের ভিতরেই ছিল এটা। যেই কারণে তাদের বাইরে গিয়ে জাতিপুঞ্জ স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে নাই। বিশেষ করে যে সকল রাষ্ট্রগুলি বঞ্চিত ছিল, যে সকল রাষ্ট্রগুলি আক্রান্ত ছিল বা ছোট ছিল বা অসহায় ছিল, তাদের প্রত্যাশা পূরণ হয়নি। তো স্বাভাবিকভাবে এই সকল রাষ্ট্রগুলি, আমরা পঞ্চম অধ্যায়ে পড়েছিলাম যে হিটলার ও মুসোলিনির যে উত্থান, যদি জাতিপুঞ্জ একটি শক্তিশালী সংগঠন হতো তাহলে হিটলার বা মুসোলিনির জন্ম হতো না। জাতিপুঞ্জ যদি ইটালি এবং জার্মানির প্রতি সমব্যবহার করতে পারতো, ন্যায়সঙ্গত আচরণ করতে পারতো, তাহলে হয়তো জাতিপুঞ্জ ব্যর্থ হতো না বা হিটলার মুসোলিনির জন্ম হতো না। আর যেহেতু হিটলার মুসোলিনির জন্ম হয়েছে, এটাই খালি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে জাতিপুঞ্জ ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার ফলটা কি ছিল? আরেকটি বিশ্বযুদ্ধের সূচনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো এই জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে গেল, বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ ধরেই নিলেন যে আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে জাতিপুঞ্জ ব্যর্থ হয়েছে। অতএব জাতিপুঞ্জ ইজ ডেড হর্স, এটা দিয়ে আর কাজ হবে না। কি করতে হবে? তার পরিবর্তে একটা নতুন সংগঠন করতে হবে, আরও ক্ষমতাশালী, আরও গ্রহণযোগ্য, আরও বাস্তবভিত্তিক চিন্তাধারা বা কার্যক্রম দ্বারা পরিচালিত হবে এমন একটি সংগঠন। তো জাতিসংঘ প্রতিষ্ঠার যে পটভূমি, সেখানে আমরা প্রথমেই দেখব যে জাতিপুঞ্জের ব্যর্থতায় মূলত জাতিসংঘ প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করেছিল বা প্রতিষ্ঠার যে প্রয়োজনীয়তা সেটাকে আরও সামনে নিয়ে এসেছিল। দ্বিতীয়ত আমরা যেটা দেখব, মিত্র শক্তিবর্গের সাথে অক্ষ শক্তির বিরোধ। তোমরা জানো, পঞ্চম অধ্যায়ে পড়েছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটো পক্ষ ছিল, একটা ছিল মিত্র শক্তিবর্গ, আরেকটা ছিল অক্ষ শক্তি। মিত্র শক্তিবর্গে কারা ছিল? ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া থেকে শুরু করে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের এই বলয়টা। আর অক্ষ শক্তি কারা ছিল? কারা? যারা এই মিত্র শক্তিবর্গের যে শক্তি সমর্থ বা নেতৃত্ব বা শ্রেষ্ঠত্ব, এটাকে ধ্বংস করার জন্য যাদের উদ্ভব ঘটেছিল, সেই হিটলারের নেতৃত্বাধীন জার্মানি, মুসোলিনির নেতৃত্বাধীন যে ইটালি, এবং আমরা দেখব এই প্রাচ্যে যেটা হয়েছিল দুর্বরাচ্যে যেটা জাপান,
সে এশিয়ার শক্তি, সে জাপান, এরা ছিল অক্ষ শক্তি। তো এই মিত্র শক্তির সাথে যে অক্ষ শক্তির বিরোধ, এর ফলে দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়, বিশেষ করে 40 সালের পরে 41-42 সালে, তখন দেখা গেল জাপানের সাথে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব প্রকট হয়ে উঠলো, অন্যদিকে কি হলো, জার্মানি কর্তৃক সোভিয়েত ইউনিয়ন আক্রমণ। তো এই যে যখন একটা সিচুয়েশন তৈরি হলো, তখন মিত্র শক্তিবর্গ বলল যে আমাদের একটা নতুন সংগঠন গড়ে তোলা আবশ্যক। মোটামুটি এই দ্বন্দ্ব না হলে হয়তো মিত্র শক্তিবর্গ এমন সংগঠন গঠনের যে প্রয়োজনীয়তা সেটা হয়তো অনুভব করতে পারতেন না। তো এরকম একটা পরিস্থিতিতে, অর্থাৎ মিত্র শক্তিবর্গের সাথে অক্ষ শক্তিবর্গের যে দ্বন্দ্ব বা আক্রমণ, পাল্টা আক্রমণ, এরকম একটা অবস্থার প্রেক্ষিতে 1941 সালের 9ই আগস্ট ব্রিটেনের যে ওই তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট, তারা কি করলেন, উত্তর আটলান্টিক মহাসাগরে অগাস্টা ও প্রিন্স অফ ওয়েলস নামক দুটি রণতরীতে তারা গোপন বৈঠকে মিলিত হন। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তারা অগাস্টা এবং প্রিন্স অফ ওয়েলস রণতরীতে মিলিত হন এবং তাদের করণীয় কি, সংগঠন যে তাদের একটা দরকার, এই অনুভূতি বা এই প্রয়োজনীয়তা তারা প্রথম দুজনে নিজেদের ভিতরে প্রকাশ করেন। তো যা এই প্রকাশের ফলেই দেখা গেল যে কি করা যায়, আমাদের সংগঠন দরকার, আমরা যদি বিক্ষিপ্তভাবে আমরা ব্রিটেন বা শুধু আমেরিকা এই ঝামেলা কতদিন পোহাবে, এরকম চিন্তা থেকে মূলত তারা একটা বৈঠকে মিলিত হন এবং একটা সংগঠনের যে প্রয়োজনীয়তা এটা আরও সামনে চলে আসে। তারপর যে জিনিসটা দেখব, আটলান্টিক সনদ বা চার্টার, এটি আটলান্টিক সনদ বা চার্টার নামে পরিচিত। তো জাতিসংঘ গঠনের পটভূমিকায়, অর্থাৎ জাতিসংঘ গঠনের প্রেক্ষাপট যে সৃষ্টি হয়েছিল সেটা আলোচনা করতে গেলে আমরা দেখব আটলান্টিক সনদ বা চার্টারটা ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আটলান্টিক মহাসাগরে এই সনদ বা চার্টারটি স্বাক্ষরিত হয়েছিল বলে এই জিনিসটা, মানে আটলান্টিক মহাসাগরের রণতরীতে বসে এই জিনিসটা বা প্রয়োজনীয়তাও রুজভেল্ট এবং চার্চিলের যে মতৈক্য, এটা স্বাক্ষরিত হয়েছিল বলে এটা আটলান্টিক চার্টার বা সনদ নামে ইতিহাসে পরিচিত। যুক্ত ও ব্রিটেন, মানে ওই সময় দুইটা শক্তি, একটা ব্রিটেন আর একটা যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুইটা শক্তির যে দ্বিপাক্ষিক বৈঠক, ওই বৈঠকে তারা দুই নেতা উপলব্ধি করেন যে বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে হবে, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠা করতে হবে বা বৃদ্ধি করতে হবে। তারপর হচ্ছে কি, শান্তিপূর্ণ উপায়ে যে বিবাদ, যদি কোনো দুইটা রাষ্ট্রে বা একাধিক রাষ্ট্রের ভিতর যদি কোনো বিবাদের সৃষ্টি হয়, সেটা কিভাবে শান্তিপূর্ণভাবে মীমাংসা করা যায়, এই বিষয়গুলি মাথায় রেখে আটলান্টিক সনদ বা চার্টারে এই দুই নেতা আলোচনা করেন। তাহলে মূল বিষয়টা হচ্ছে কি, বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য স্থাপন, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা স্থাপন এবং অন্যান্য রাষ্ট্রের ভিতর যদি কোনো বিবাদের সৃষ্টি হয় সেটা কিভাবে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা যায়, এই বিষয়গুলি মাথায় রেখে এই দুই নেতা কি করলেন, আটলান্টিক সনদ বা চার্টার তারা কি করলেন, ঘোষণা করলেন বা তারা স্বাক্ষর করলেন। এটা ছিল জাতিসংঘ গঠনের পথে আরেকটি অগ্রগামিতা বা আরেকটি এগিয়ে যাওয়ার পদক্ষেপ। এরপরে আমরা যে জিনিসটা দেখব, আটলান্টিক সনদ বা চার্টারের দুই নেতা যখন একমত হলেন, তখন তারা কি করলেন, যে যৌথভাবে একটা ডিক্লারেশন দিলেন, জাতিসংঘের ঘোষণাপত্র, অর্থাৎ ইউনাইটেড নেশনস ডিক্লারেশন বা জাতিসংঘের ঘোষণাপত্র। মূলত আটলান্টিক সনদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় 1942 সালের জানুয়ারি মাসে, কত সালে, 19 জানুয়ারি 1942 সালের জানুয়ারি মাসে কি করলেন, যে এই উভয়ের ভিতরে একটা কি হয়, ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। কবে, 1942 সালের জানুয়ারি মাসে। চীন, ব্রিটেন এবং এই দুই নেতার সাথে ওই সময় আরও যোগ দিয়েছিল কে, চীন এবং সোভিয়েত রাশিয়া, অর্থাৎ চীন, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত, এই চারটি যুক্তরাষ্ট্র প্রথমে স্বাক্ষর করেন এবং খুব শীঘ্রই আরও 22টি দেশ বা রাষ্ট্র এতে কি করেন, অনুমোদন দেয় যে এই চারটা শক্তি যে পদক্ষেপ নিয়েছে, তারা আটলান্টিক চার্টারের ভিত্তিতে যে জাতিসংঘের ঘোষণা দিয়েছে, এই ঘোষণাতে আরও 22টা দেশ কি করলো, যে তাদের সম্মতি দিল যে হ্যাঁ এটার প্রয়োজনীয়তা আছে।
তো মোটামুটিভাবে এই যে 4টা দেশ এবং 22টা দেশ 26টা দেশ মূলত 1942 সালের জানুয়ারি মাসে এই জাতিসংঘের যে ঘোষণাপত্র সেখানে তারা অনুমোদন দেয় এবং নীতিগতভাবে এটাকে গ্রহণ করে। 42 সালেরই নভেম্বর মাস ওখানে দেখবো যে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বা পররাষ্ট্র মন্ত্রীগণ তারা কি করলেন যে বিশ্বের সকল শান্তিকামী রাষ্ট্রের জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক এই সংস্থার দ্বার উন্মুক্ত রাখার ঘোষণা দেয়। অর্থাৎ 42 সালের জানুয়ারিতে 4+22 26টি রাষ্ট্র যখন জাতিসংঘের ঘোষণাপত্রকে তারা অনুমোদন দেয় বা নীতিগতভাবে গ্রহণ করে, এর কয়েক মাস পরে বা 10 মাস পরে অর্থাৎ নভেম্বর মাসে গিয়ে দেখা গেল যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তারা চিন্তা করে বলল যে 26টা রাষ্ট্রের বাইরে এই সংস্থাকে যদি গ্রহণ করতে যোগ্য করে তুলতে হয় তাহলে কি করতে হবে, যারা বিশ্বের শান্তি চায় এমন সকল রাষ্ট্রকে এখানে অংশগ্রহণের সুযোগ আমরা দিব। তো এরকম একটা ঘোষণা দিল যে নভেম্বর মাসে বিশ্বের সকল শান্তিকামী রাষ্ট্র যে সকল আছে তারা যদি ইচ্ছা পোষণ করে বা তারা যদি চায় তাহলে তারা এই সংস্থায় তারা যোগদান করতে পারবে। অর্থাৎ অন্য অন্য রাষ্ট্রদের এই জাতিসংঘের যোগদানের পথটা 42 সালের নভেম্বর মাসে আরও কি হয়, উন্মুক্ত হয় বা সম্প্রসারিত হয়। তো এই যে 42 সালে যে আমরা যেটা দেখলাম জাতিসংঘের ঘোষণাপত্র, এরপরে আমরা দেখব 1944 সালের পরবর্তী পদক্ষেপে যে ডাম্বারটন ওকসে একটা সম্মেলন হয়। ডাম্বারটন ওকসে একটি জায়গা, এই জায়গায় একটি সম্মেলন আহুত হয়। এই যারা জাতিসংঘ গঠনের যারা আয়োজক ছিল, উদ্যোক্তা ছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন এদেরই সে। এবং এই ডাম্বারটন ওকস যে জায়গাটা এটি হচ্ছে কোথায়, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ওয়াশিংটন, সেই ওয়াশিংটনের একটি জায়গা হচ্ছে ডাম্বারটন ওকস। এখানে বসে দেখা গেল যে প্রক্রিয়া যে এখানে এই সম্মেলনের যে সিদ্ধান্তগুলি হয় এর মধ্য দিয়ে জাতিসংঘ গঠনের যে বাস্তবতা সেটা আরও অনেকটা পূর্ণতা পায়। এই বৈঠকে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন প্রভৃতি বৃহৎ রাষ্ট্র শক্তিবর্গ কী করলো যে জাতিসংঘের রূপরেখা কি হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করে। অর্থাৎ 42 সাল জানুয়ারি পর্যন্ত ছিল যে সংস্থা গঠিত হবে, এটার অর্গানগুলি সংস্থা বা শাখাগুলি কি হবে বা সহযোগী সংগঠনগুলি কি হবে এই ব্যাপারে আগে আলোচনা হয় নাই। 44 সালের ডাম্বারটন ওকস সম্মেলনে এই বড় রাষ্ট্রগুলি মিলিত হয়ে প্রথমবারের মতো তারা আলোচনা করেন জাতিসংঘ যে আমরা গঠন করব এটার কাঠামোটা কি হবে, এটা কি কি ক্ষেত্রে কাজ করবে, কোন বিভাগ কোন কাজ করবে, এই বিষয়গুলি নিয়ে ওই সময় বিস্তারিত আলোচনা হয়। এবং ওই সময় ভেটো বা নিরাপত্তা পরিষদে একক বিরোধিতার কোনো প্রস্তাব করার অধিকার নিয়ে মতবিরোধ দেওয়া দেয়। তোমরা জানো ভেটো কি? ভেটো হচ্ছে শান্তি আমরা জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে 5টি শক্তি আছে স্থায়ী, তাদের এই জিনিসগুলি আছে যে আন্তর্জাতিক কোনো ব্যবস্থা বা গ্রহণের ক্ষেত্রে কোনো একটা রাষ্ট্র যদি এককভাবে ভেটো দেয় অর্থাৎ আপত্তি জানায় তাহলে সেটা সিদ্ধান্ত ওইটা বাস্তবায়িত হবে না, কার্যকর হবে না। এই যে ভেটো দেওয়ার বা আপত্তি দেওয়ার যে সুযোগটা বা অধিকারটা এটাকে বলা হয় ভেটো। তো ডাম্বারটন ওকস সম্মেলনে 1944 সালে এই বিষয়টি আলোচনা হয়েছিল যে জাতিসংঘ যে গঠন হবে ওখানে যারা সদস্য থাকবে কোনো একক সদস্যের এই ভেটো দেওয়ার অধিকার থাকবে কি থাকবে না, এক পক্ষ বলল থাকবে, এক পক্ষ বলল থাকবে না। তো এটা নিয়ে মতবিরোধ দেখা দেয়। তারপরে সিদ্ধান্ত হলো ওই সময় যে মতবিরোধের প্রেক্ষিতে জাতিসংঘের কাঠামো, উদ্দেশ্য ও আইন প্রণয়নের জন্য ভবিষ্যতে আরেকটি সম্মেলন আহত হবে। অর্থাৎ ডাম্বারটন ওকস সম্মেলনে কাঠামো নিয়ে আলোচনা হয়, ভেটো নিয়ে মতবিরোধ দেখা দেয়, কিন্তু এই কাঠামো পূর্ণতা পায়নি। এই জন্য সিদ্ধান্ত হলো যে ঠিক আছে এই সম্মেলনে যেহেতু এটা আমরা শেষ করতে পারলাম না, অতএব আমরা আরেকটা সম্মেলন আহ্বান করব এবং সেই সম্মেলনে এই কাঠামো, উদ্দেশ্য ও আইনবিধি এই জিনিসগুলি কি করব যে আমরা ওখানে নির্ধারিত করব। এরই প্রেক্ষিতে 45 সালে 2টা সম্মেলন আহ্বায়িত হয়। প্রথমে আহত হয়েছিল ইয়াল্টা সম্মেলন রাশিয়ার। তো এই ইয়াল্টাতে দেখা গেছে যে স্ট্যালিন, চার্লস ও রুজভেল্ট, স্ট্যালিন, চার্লস ও রুজভেল্ট তারা ইয়াল্টা সম্মেলনের সিদ্ধান্ত নেন যে পরবর্তী 25শে এপ্রিল অর্থাৎ ইয়াল্টার যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে 45 সালের শুরুর দিকে, সেখানে বসে তারা সিদ্ধান্ত নেন যে 45 সালের এপ্রিলে সান ফ্রান্সিসকোতে আমরা
আরেকটা সম্মেলন করে সেখানে জাতিসংঘের পরিপূর্ণ সনদ ঘোষণা করব। অর্থাৎ ডাম্বারটন ওকস থেকে ইয়াল্টা, এখানে আরও কিছুটা অগ্রগতি হয় এবং এর প্রেক্ষিতে যে সিদ্ধান্ত হয় যে সান ফ্রান্সিসকোতে এপ্রিলের সম্মেলনে আমরা এটার রূপরেখা ঘোষণা করব। সেই অনুযায়ী 51টি দেশের অংশগ্রহণে 45 সালের এপ্রিলে কি হয় যে সান ফ্রান্সিসকোতে আরেকটা সম্মেলন হয় যেখানে জাতিসংঘের সনদ ঘোষিত হবে। শেষ পর্যন্ত সান ফ্রান্সিসকোতে মিলিত হয়ে 51টি দেশ কী করলো, জাতিসংঘের উদ্দেশ্য, নীতি, সংগঠন বা কাঠামো এবং প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনেক আলোচনার পর ভেটো প্রস্তাব গ্রাহ্য হয়, অর্থাৎ কোনো একটি একক মানে সদস্য রাষ্ট্রের একক যে আপত্তি দেওয়ার যে ক্ষমতাটি কোনো একটি প্রস্তাবের উপরে, সেই যে ভেটো ক্ষমতা নিয়ে ডাম্বারটন ওকসে যে মতবিরোধ দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত সান ফ্রান্সিসকো সম্মেলনে বলা হলো যে এই ভেটো দেওয়ার ক্ষমতাটা বহাল থাকবে বা এটাকে আমরা রেখে দিব, জাতিসংঘের যে কার্যপ্রণালী বা বিধি আইনবিধি সেখানে আমরা এটা রেখে দিব। অনেক আলোচনার পরে শেষে OSCE পরিষদ গঠনের সিদ্ধান্ত হয় এবং 111টি দেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘের যে সনদ এটা গ্রহণ করে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে 2টি উদ্যোক্তা ছিল, পরে 4 হলো, তারপর আরও 22-26, পরে আমরা 45-এ গিয়ে দেখলাম কি ওখানে হলো কি আরও 111টি দেশ এখানে গ্রহণ করলো। তো মূলত ওইটা যে 42 সালের নভেম্বরে যেটা বলা হলো, যারা শান্তিকামী রাষ্ট্র তারা যদি চায় তাহলে এই জিনিসটা ঘোষিত মানে জাতিসংঘে যোগদান করতে পারবে। সেই প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে এই রাষ্ট্রগুলো জাতিসংঘে যোগদানের সুযোগ হয়েছিল। এটা খুব সিম্পল ব্যাপার, যত বেশি রাষ্ট্রের কাছে একটি সংস্থা গ্রহণযোগ্য হবে তত বেশি এটার যোগ্যতা বা এটার যে ন্যায্যতা এটা প্রতীয়মান হবে বা এটা যে সঠিক একটা বা প্রয়োজনীয় সংগঠন এই সত্যটা আরও সুপ্রতিষ্ঠিত হবে। তো সেদিক থেকে বলা যায় যে 1945 সালের পরে জাতিসংঘের যে গঠিত হলো, সেই জাতিসংঘ গঠিত হয় অনেক বেশি সংখ্যক রাষ্ট্র এখানে সম্পৃক্ত হয়েছিল বলে আজও পর্যন্ত জাতিসংঘ সারা পৃথিবীব্যাপী ব্যাপক সুনামের সাথে তারা কাজ করে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ব্যর্থতা আছে, সেটা প্রত্যেক মানুষেরও থাকে, প্রত্যেক রাষ্ট্রের থাকে, প্রত্যেক সংগঠনের থাকে, জাতিসংঘেরও আছে। তারপরও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জাতিসংঘ জাতিপুঞ্জের মতো ব্যর্থ হয়নি, যে কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি। যেহেতু শুরু হয়নি অতএব বলা যায় জাতিসংঘ মোটামুটি এখন পর্যন্ত সফল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো জাতিসংঘ গঠনের যে পটভূমির ধারাবাহিকতায় যে সকল উল্লেখযোগ্য পদক্ষেপগুলি ছিল আজকে আমরা সেগুলি আলোচনা করলাম। আশা করি কিভাবে জাতিসংঘ গঠিত হয়েছিল, কেন এটা প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল সেই বিষয়ে তোমাদের কিছুটা ধারণা স্পষ্ট হয়েছে। তো এখন আমরা যে জিনিসটা দেখব, জাতিসংঘ যখন 111টা রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয় 1945 সালে বা গৃহীত হয়, তখন এটার একটা প্রস্তাবনা ছিল। যে কোনো গঠনতন্ত্রের একটা প্রস্তাবনা থাকে এবং সেটা প্রস্তাবনায় মূল খুব সংক্ষেপে লক্ষ্যটা কি সেটা বলা থাকে। তো সেই লক্ষ্য যদি আমরা যদি একটু দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে 1945 সালে যখন জাতিসংঘের সনদ গৃহীত হয় তখন এটার প্রস্তাবনায় বলা হয়েছিল যে ভাবি প্রজন্মকে রক্ষার জন্য, ভাবি প্রজন্ম দ্যাট মিনস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের বিভীষিকা থেকে রক্ষা ও মৌলিক মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে জাতিসংঘ দৃঢ় প্রতিজ্ঞ। অর্থাৎ ভবিষ্যতে যাতে কোনো যুদ্ধ সৃষ্টি না হয় সেটা থেকে বিভিন্ন জাতিকে রক্ষা এবং বিভিন্ন জাতির মৌলিক অধিকার ও ন্যায় বিচার বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করতে জাতিসংঘ দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। আরও বলা হলো যে বৃহত্তর স্বাধীনতার প্রেক্ষাপটে সামাজিক অগ্রগতি, উন্নততর জীবনযাত্রার মান, জাতিতে সুপ্রতিবেশী সুলভ আচরণের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করা জাতিসংঘের লক্ষ্য। তার মানে জাতিসংঘ যুদ্ধের বিভীষিকা থেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি বলা হলো যে বৃহত্তর স্বাধীনতার প্রেক্ষাপটে সামাজিক অগ্রগতি, প্রত্যেকটা দেশকে সামাজিকভাবে এগিয়ে নিতে হবে। উন্নততর জীবনযাত্রার মান, প্রত্যেকটা দেশের নাগরিকরা যাতে উন্নত জীবনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে সেটার ব্যাপারে কাজ করতে হবে। জাতিতে সুপ্রতিবেশী সুলভ আচরণ, ভারতের সাথে আমাদের বৈরী চলবে না, যেটা মিয়ানমারের সাথে আমাদের আছে। তো আমাদের জাতিতে প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক শান্তি নিশ্চিত করা হবে জাতিসংঘের অন্যতম লক্ষ্য। প্রস্তাবনায় আরও বলা হলো যে সব জাতির সমান অধিকার,
যে ধনী রাষ্ট্র বেশি অধিকার পাবে, গরিব রাষ্ট্র কম অধিকার পাবে। হয়তো বাস্তবে দেখা যাচ্ছে জাতিসংঘের ক্ষেত্রে যে ধনী রাষ্ট্ররা অনেক বেশি সুবিধা নিচ্ছে, হলেও গঠনতন্ত্রে কিন্তু বলা আছে যে সকল জাতির সমান অধিকার ও আত্মনিয়ন্ত্রণের, অর্থাৎ আমার বাংলাদেশকে আমি নিয়ন্ত্রণ করবো, বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করবে, এই যে অধিকারটা, এটাকে বলা হয় আত্মনিয়ন্ত্রণ অধিকার। এই অধিকারের দাবি স্বীকার করে নেবে জাতিসংঘ এবং এটা স্বীকার করে নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা ও সহ অবস্থান বৃদ্ধি করা জাতিসংঘের উদ্দেশ্য। তাহলে যে কথাগুলি বলা হচ্ছে তাতে প্রত্যেকটা ওয়ার্ড, প্রতিটি সেন্টেন্স এখানে যেটি হচ্ছে যে শান্তি 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 এবং শান্তির জন্য কল্যাণকর বা প্রয়োজনীয় সকল পদক্ষেপ বাস্তবায়নের জন্য জাতিসংঘ কাজ করবে। এটা হচ্ছে প্রস্তাবনায় আমরা এই জিনিসটা দেখলাম। এখন আমরা দেখব যে জাতিসংঘের যে লক্ষ্যটা কি ছিল। এটা প্রস্তাবনার পরে আমরা লক্ষ্যটা একটু ডিটেলসে যদি যাই, সেখানে দেখব যে কি বলছে, যে জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য। আমাদের প্রেক্ষাপটটা দেখলাম, এখন লক্ষ্য উদ্দেশ্য। এখানে যেটা দেখব যে জাতিসংঘের লক্ষ্যগুলো আমি লিখবো না, আমি শুধু বলে যাচ্ছি, তো খুব স্লোলি বলবো, তোমরা একটু বোঝার চেষ্টা করো। যে প্রথম লক্ষ্য উদ্দেশ্যে বলা হলো যে শান্তি ভঙ্গের হুমকি ও আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ জাতিসংঘের প্রাথমিক লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কোনো একটি রাষ্ট্র বা একাধিক রাষ্ট্র যদি এমন কোনো আচরণ করে যেটা বিশ্ব শান্তি নষ্টের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হয়, প্রমাণিত হয়, তাহলে জাতিসংঘ সেই রাষ্ট্রের ওই ধরনের যে আক্রমণাত্মক আচরণগুলি সেটাকে নিবৃত্ত করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করবে। 2 নম্বরে যেটি হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, সেখানে দেখব যে সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। অর্থাৎ যেটি বলা হলো যে প্রত্যেকটি মানুষ, দ্যাট মিনস প্রত্যেকটি রাষ্ট্রের নাগরিকদের সমান অধিকার থাকবে আইনের যে সুযোগ গ্রহণ করা বা আইনের যে সুবিধা গ্রহণ করা, এক্ষেত্রে সমান অধিকার থাকবে। অধিকার নিশ্চিতের জন্য আইন তাকে সমান অধিকার দিবে এবং আইনগতভাবে প্রত্যেকটা নাগরিক সমান অধিকার পাচ্ছে কি না জাতিসংঘ সেটা মনিটরিং করবে। করে তারা কি করবে, যে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করবে। যেমন বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্যটা হচ্ছে কি, কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে কি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা। অর্থাৎ জাতিসংঘের যে কনসেপ্টটা সেটাও কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিতে, আমাদের বাংলাদেশ সরকারের যে পররাষ্ট্রনীতি সেটাতে প্রতিফলিত হয়েছে। আমরা যুদ্ধ চাই না, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। জাতিসংঘ সেরকমই বলছে যে কারোর সাথে সংঘাত না, আইনের সকলে সমান অধিকার পাবে, সুযোগ লাভ করবে। এই ভিত্তিতে প্রত্যেক রাষ্ট্রের ভিতরে কী হবে, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করে তোলার জন্য জাতিসংঘ কাজ করে যাবে। তৃতীয়ত হচ্ছে যেটা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে খালি যুদ্ধ বন্ধ করলে হবে না, ওই দেশটার জীবনযাত্রার মান ঠিক আছে কিনা, মানুষজন খেতে পারছে কিনা, পড়ার সুযোগ পাচ্ছে কিনা, মানুষজন চিকিৎসা সেবা পাচ্ছে কিনা, তো এই যে আইনের অধিকার বা আইনের আশ্রয় লাভের যে সমান সুযোগ আর এটা পাচ্ছে কিনা, এই সকলগুলিতে যে দেশগুলি পিছিয়ে থাকবে জাতিসংঘ সেই দেশগুলিকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্রে জাতিসংঘ কী করবে, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবে বা সহযোগিতা করবে। তো এই জিনিসটা হচ্ছে যে জাতিসংঘের অন্যতম আরেকটা লক্ষ্য ছিল। তারপর বলা হলো যে জাতিসংঘ কোনো হিন্দুর প্রতিষ্ঠান না, কোনো মুসলমানের প্রতিষ্ঠান না, কোনো খ্রিস্টান বা বৌদ্ধর প্রতিষ্ঠান না। বলা হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ কাজ করে যাবে। আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। তা আন্তর্জাতিক আইন কোনটা? আমাদের দেশে অপরাধ করলে আমাদের দেশের কোর্টে বিচার হয়, আমাদের দেশে বিচারকরা রায় দেন এবং এই যে অভিযোগ এটা নিষ্পত্তি করেন। তো আন্তর্জাতিক আইনের কোথায়? এখন দেখো, এই জাতিসংঘ কিন্তু একটা আন্তর্জাতিক সংগঠন, সকল রাষ্ট্রের ভিতরে তারা কাজ করছেন সমস্যা সমাধানের জন্য। একইভাবে আমরা তো সর্বশেষ যে জিনিসটা বাংলাদেশের জন্য, তোমরা দেখো যে এই মিয়ানমারের সাথে রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের যে সমস্যাটা, এই সমস্যা সমাধানের জন্য রোহিঙ্গাদের যে অন্যায়ভাবে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই জনগোষ্ঠী 12 থেকে 15 লাখের যে জনগোষ্ঠী, এটা যে বাংলাদেশ সরকার যেটা বড় বোঝা, এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ কোথায় গেছে?
নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক যে বিচারালয়, সেখানে আন্তর্জাতিক বিচারালয়ে আন্তর্জাতিক ইস্যুর সমাধানের জন্য বাংলাদেশ ওখানে গিয়েছে। জাতিসংঘ সেইটাই বললো যে আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। তো বাংলাদেশ যে হেগে গিয়েছে বা নেদারল্যান্ডের যে হেগে যে আন্তর্জাতিক বিচারালয়, সেখানে যে গিয়েছে একটা সুবিচারের আশায়, জাতিসংঘ কিন্তু সেটা মনিটর করছে। তো এই ঘোষণা কিন্তু সেটাই বলা হলো যে জাতিসংঘ আন্তর্জাতিক আইনের মাধ্যমে আন্তর্জাতিক যে সমস্যাগুলো এটা সমাধানের জন্য তারা কাজ করবে বা সহযোগিতা করবে। প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি ও সমুন্নত রাখা। আত্মনিয়ন্ত্রণের অধিকার মানে আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ, আমি আমাকে নিয়ন্ত্রণ করব। বাংলাদেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, পাকিস্তান পাকিস্তানকে নিয়ন্ত্রণ করবে, এখানে দেখা গেছে যে ফিলিস্তিন ফিলিস্তিনকে নিয়ন্ত্রণ করবে, ভারত ভারতকে নিয়ন্ত্রণ করবে, ভারতকে আমেরিকা বলে দিবে না তোমার কি করা উচিত, বাংলাদেশকে রাশিয়া বলে দিবে না কি করা উচিত, যার যারটা সেই সিদ্ধান্ত নেবে। তো এই যে আমার সিদ্ধান্ত আমি নেওয়া, জোর করে আমাকে কেউ বলবে যে তুমি ওখানে যুদ্ধে যাও, তুমি আমাকে এই বাণিজ্যিক সুবিধা দিতে তোমার বাধ্য বানালে আক্রমণ করবে, এই জিনিসগুলি চলবে না। অর্থাৎ অন্যের অধিকারে যে হস্তক্ষেপ না করার যে নিয়ম বা সে না করার যে অধিকার, এই অধিকারটা ঠিকমতো হচ্ছে কিনা এটা পর্যবেক্ষণ করবে কে? জাতিসংঘ। সর্বশেষ এই যে এতক্ষণ যে কথাগুলি আমরা বললাম লক্ষ্য উদ্দেশ্যে, এই উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘ কার্যধারা অনুসরণ করা। এই যে লক্ষ্য ও উদ্দেশ্যগুলি যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা সেই জন্য কি হবে, জাতিসংঘের নিজস্ব আইন ও বিধান থাকবে এবং সেই বিধানের ভিতরে থেকে জাতিসংঘ সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবে। এগুলি হচ্ছে লক্ষ্য ও উদ্দেশ্য। তো এখন দেখা গেল যে জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য, জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য এইগুলিকে আমরা যেটা দেখলাম সেগুলি সবই হচ্ছে কি বিশ্ব শান্তি রক্ষার জন্য। অর্থাৎ বিশ্বে কোনো ঝামেলা হলে জাতিসংঘ সেখানে এগুলি সমাধানের জন্য তারা চেষ্টা করবে, এটি হচ্ছে মূল লক্ষ্য। এখন দেখব যে জাতিসংঘের এই যে লক্ষ্য উদ্দেশ্য তার আইনের মধ্যে থেকে করবে কিভাবে করবে। 500 জাতিসংঘের মাত্র 100 লোক কাজ করবে, 500 লোক কাজ করবে, একটা কেন্দ্রে বসে কাজ করবে না। এই জন্য জাতিসংঘের তার গঠন যে কাঠামো, সেখানে তারা কি করলো, জাতিসংঘের বিভিন্ন তারা শাখা তারা ভাগ করে দিল এক একটা কাজের জন্য, বা কোন কাজ কারা করবে, কত গুরুত্বপূর্ণ কাজ কোন শাখা করবে সেই জন্য। তো এই জিনিসগুলিকে বলা হয় জাতিসংঘের সহযোগী সংস্থা। এই জাতিসংঘের সহযোগী সংস্থার ভিতরে বেশ কিছু সংস্থা ছিল, সেগুলিকে আমরা দেখব। প্রথমে ছিল কি, আমরা দেখব 1 নম্বরে সাধারণ পরিষদ। প্রথমে কি ছিল? সাধারণ পরিষদ। দ্বিতীয়ত যেটা ছিল নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদ। 3 নম্বরে ছিল কি? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। 4 নম্বরে যেটা ছিল অসি পরিষদ, ওসি পরিষদ। 5 নম্বরে যেটা ছিল আন্তর্জাতিক বিচারালয়, আন্তর্জাতিক বিচারালয়। 6 নম্বরে যেটা ছিল দপ্তর অর্থাৎ কার্যালয়। তো এই যে 6টি সংস্থা, এই সংস্থার মাধ্যমে মূলত জাতিসংঘ কি করছে, তার যে কার্যক্রমগুলি বা লক্ষ্যগুলি এগুলি বাস্তবায়নের জন্য তারা কাজ করে যে যাওয়ার ঘোষণা দেয়, এবং বর্তমান পর্যন্ত এই সংস্থাগুলি বা এখনও তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তো তোমরা ধারণা পাবে, তোমাদের প্রশ্ন আসতে পারে যে জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলো কি কি। সেক্ষেত্রে তোমাদের জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলি হচ্ছে কি কি? সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় বা আদালত, এবং আরেকটা হচ্ছে কি দপ্তর। জাতিসংঘের এই 6টি সংস্থা নিয়ে মূলত জাতিসংঘ গঠিত হয়েছিল। এগুলির আলাদা আলাদা গঠন আছে, সেগুলিতে আমরা এখন যাব না, বলে আমাদের দরকার নেই। আমরা জাতিসংঘের যে সংস্থাসমূহ সেই বিষয়গুলি নিয়ে আমরা জানলাম যে এখানে মোট 6টি সংস্থা আছে। এখন আমরা যে জিনিসটা দেখব খুব সংক্ষেপে, যে জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম, সামাজিক ও অর্থনৈতিক পরিষদের যে কার্যাবলীগুলি, এগুলি জাতিসংঘ কাদের মাধ্যমে এটা পরিচালনা করে সেই বিষয়গুলি আমরা দেখব। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক যে কার্যকলাপ, সেটা জাতিসংঘ সনদের যে 55 নং ধারা, এই 55 নং ধারায় বর্ণনা করা আছে।
জাতিসংঘের কততম ধারায় সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমের বর্ণনা দেওয়া আছে? 55 নং ধারায়। সেখানে বলা হলো এভাবে, জীবনযাত্রার মান উন্নয়ন, বিশ্বব্যাপী বেকার সমস্যার যে সমাধান, অর্থনৈতিক ও সামাজিক যে জীবনমানের অগ্রগতি এবং সাংস্কৃতিক যে উন্নয়ন, এই কাজগুলি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কার্যকলাপের জন্য 55 নং সংযুক্ত যে ধারা সেখানে বলা হলো। জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, অর্থনৈতিক ও সামাজিক জীবনের অগ্রগতি, সাংস্কৃতিক উন্নতি। এখন এই যে কাজগুলি, বেকার সমস্যার সমাধান, জীবনযাত্রার মান উন্নয়ন, সাংস্কৃতিক অগ্রগতি, সামাজিক ও অর্থনৈতিক যে জীবনযাত্রার উন্নয়ন, এগুলি কাজ করার জন্য আবার এই যে পরিষদ, এই পরিষদের অধীনে অনেকগুলি প্রশাখা আছে বা সংঘ, আলাদা আলাদা সংগঠন আছে। সেই সংগঠনগুলি কি? সেই সংগঠনগুলি হচ্ছে, প্রথমে আমরা যদি বলি হু, WHO, হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে তারা বিশ্বব্যাপী জনগণের স্বাস্থ্য বিষয়গুলি মনিটরিং তারা করবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। প্রত্যেকটার কিন্তু আমরা এই যে শর্ট যে টার্মগুলি বলবো, এটা ডিটেলস কি এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ফাও, FAO, ফাও মানে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ UN, ফুড অ্যান্ড অর্থাৎ খাদ্য ও কৃষি সংস্থা, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, এটা তারা মনিটরিং করে এটার মাধ্যমে। তারপর যেটা হচ্ছে ইউনেস্কো, জাতিসংঘের যে শিক্ষা বিষয়ক যে শাখা, সেটাকে বলা হয় ইউনেস্কো, অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপর হচ্ছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তারপর হচ্ছে ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, সামাজিক যোগাযোগের জন্য এটার দরকার আছে, এই সংস্থাকে সেই দায়িত্ব দেওয়া আছে। UPU অর্থাৎ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, ডাক যে ব্যবস্থা বিশ্বব্যাপী, সেটা জাতিসংঘের একটা শাখা আছে, প্রশাখা আছে। WB, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, সারা পৃথিবীব্যাপী যারা ঋণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, এটা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আওতাধীন আরেকটি প্রশাখা। তারপর হচ্ছে IFC, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, জাতিসংঘের অধীনস্থ আরেকটি সংস্থা। তারপর হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেটা। IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, উন্নয়নের দিকটা তারা দেখছে। WMO, ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, WMO, এটা একটা সংস্থা। WIPO, উইপো, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রপার্টি অর্গানাইজেশন। আমি একবার করে বলে যাচ্ছি, এগুলি বইয়ে দেওয়া আছে, তোমরা ডিটেলস ওখান থেকে জেনে নিবা যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমগুলি কোন কোন শাখাগুলি দ্বারা, সংগঠন দ্বারা পরিচালিত হচ্ছে, বা এর জাতিসংঘের অর্থনৈতিক কার্যপ্রণালী পরিচালনার জন্য এই পরিষদের অধীনে সংস্থাগুলি কি কি, এইটা। তারপর হচ্ছে IFAD, IFAD, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। UNIDO, UNIDO অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সর্বোপরি GATT, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, আন্তর্জাতিক যে বাণিজ্যের যে চুক্তিগুলি, এইগুলি। অর্থাৎ এই সংস্থাগুলি তোমরা চিন্তা করে দেখো, একটি সংস্থা জাতিসংঘ, তার অধীনে 6টি সংস্থা, প্রত্যেকটা সংস্থার অধীনে আবার অনেকগুলি করে সংগঠন আছে। তা আজকে আমরা জাতিসংঘের কার্যাবলীতে অর্থনৈতিক ও সামাজিক জীবন মান উন্নয়নের ক্ষেত্রে কোন কোন সংস্থাগুলি কাজ করে, আমরা সেগুলি পরিচিত হলাম। তো এর পরের ক্লাসে আমরা যেটা আলোচনা করব, জাতিসংঘের রাজনৈতিক যে কার্যাবলীগুলি বিশ্বব্যাপী তারা পরিচালনা করে আসছে, এই পর্যন্ত অনেকগুলি করেছে, তার মধ্যে যেগুলি উল্লেখযোগ্য আমরা সেগুলি পরের ক্লাসে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটিতে আশা করি তোমরা জাতিসংঘের গঠন প্রক্রিয়া কিভাবে হয়েছিল সে সম্পর্কে ধারণা লাভ করেছ। এ সম্পর্কে তোমরা একটি অনুচ্ছেদ লিখতে পারবে। তারপর যে জিনিসটি হচ্ছে ডাম্বারটন ওক সম্মেলন, তারপর হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন কত সালে হয়েছিল সেই ব্যাপারে তোমরা ধারণা লাভ করেছো। জাতিসংঘের প্রাথমিক লক্ষ্য উদ্দেশ্য কী ছিল সেইগুলি সম্পর্কে তোমাদের ধারণা অর্জিত হয়েছে। এবং
জাতিসংঘের সামাজিক অর্থনৈতিক যে কার্যাবলীগুলি, এই কার্যাবলীগুলি পরিচালনার জন্য জাতিসংঘের আরও কি কি সংস্থা আছে সেগুলি তোমরা দেখেছো। তো আশা করি তোমরা বাসায় বসে এই চ্যাপ্টারটা আজকে আবারও পড়লে আমি যে ক্লাসটি নিয়েছি সেই ক্লাসের সাথে যদি কোনো অসঙ্গতি থাকে তোমরা আমাকে নির্দ্বিধায় আমাকে ইনবক্সে নক করে তোমরা আমার কাছে জিজ্ঞাসা করতে পারো। আশা করি তোমরা যদি না বুঝো সেটা করবে। এছাড়া ঘরে বসে তোমরা নিয়মিত পড়াশোনা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অযথা বাইরে ঘোরাফেরা করবে না। সকলের জন্য সুস্বাস্থ্য এবং সকলের পরিবারের দীর্ঘায়ু কামনা করে আজকের যে অনলাইন ক্লাস, এই ক্লাসে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।